হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর 3 নম্বর চ্যাপ্টার যেটা আছে মূলত সংখ্যার ধারণা, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো কি আছে। মূলত সংখ্যার ধারণা। মূলত সংখ্যার ধারণা তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে আমাদেরকে কি জানতে হবে যে মূলত সংখ্যা কাকে বলে, তাই তো। মূলত সংখ্যা কাকে বলে, আর এই মূলত সংখ্যা জানার আগে আমরা কিছু সংখ্যার পরিচয় জেনে নিই। তার মধ্যে প্রথমটা কি আছে দেখো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তাই তো। স্বাভাবিক সংখ্যা কথার অর্থ হচ্ছে যেখানে গণনা করা শুরু হয়, যেখান থেকে গণনা করা যায়। তাহলে ধরো আমরা যদি দোকানে যাই, আমরা কি বলি যে আমরা 5টা খাতা কিনেছি, 3টা খাতা কিনেছি, 10টা খাতা কিনেছি। আমরা কি কখনো বলি যে আমি 0টা খাতা কিনেছি বা -3টা খাতা কিনেছি? আমরা কি এরকম কখনো বলি? নিশ্চয়ই বলি না। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেখান থেকে গণনা করা যায়। তাহলে গণনা কত থেকে করা যায় বলো? 1, 2, 3, 4, তাই তো। তাহলে স্বাভাবিক সংখ্যা কথার অর্থ যেখান থেকে গণনা করা যায় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 থেকে শুরু হয়ে বাকি সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 2 নম্বরে কি জানছি? 2 নম্বরে অখণ্ড সংখ্যা। 2 নম্বরে আছে অখণ্ড সংখ্যা। আচ্ছা, অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলে? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি যে 0 প্লাস স্বাভাবিক সংখ্যা বললাম, তাহলে এটার অর্থ কি? আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, তাহলে এর সাথে শূন্যকে যোগ করে দিলে কি হচ্ছে? পুরোটা হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 6 অসীম অবধি স্বাভাবিক সংখ্যা, কিন্তু তার সাথে যদি আমরা 0কে সহ ধরে ফেলি তখন কি হচ্ছে? সেটা অখণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে। 3 নম্বরটা কি আছে দেখি। 3 নম্বরে পূর্ণ সংখ্যা। 3 নম্বরে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলছি? পূর্ণ সংখ্যা কথার অর্থ হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, অখণ্ড সংখ্যা 0, 1, 2, 3, 4। এবার তাদের ঋণাত্মক রূপ 1, -2, -3, -4। তার মানে কি হচ্ছে? যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, তাদের ঋণাত্মক রূপ মানে সম্পূর্ণটাকে নিয়ে ঘটানো হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। যে স্বাভাবিক সংখ্যা মানে আমরা জেনেছিলাম যেগুলো গণনা করা যায় 1, 2, 3, 4। অখণ্ড সংখ্যা কি জানলাম? 0, তার সাথে স্বাভাবিক সংখ্যা নিয়ে মানে 0, 1, 2, 3। তাহলে পূর্ণ সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা, আবার যেহেতু 0 যোগ করে নিচ্ছি মানে অখণ্ড সংখ্যাটা পুরোটা পড়ে যাচ্ছে, আবার তাদের ঋণাত্মক রূপ, এই পুরো সমস্ত কিছু নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা জানবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে সংখ্যার উদাহরণটা জানার আগে আমরা জানি সংজ্ঞাটা কি আছে। বলেছে যেসব সংখ্যাকে p/q আকারে, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যেখানে p ও q উভয় কি হচ্ছে? উভয় পূর্ণ সংখ্যা। উভয়ই পূর্ণ সংখ্যা। ও কি আছে? q not is equal to 0, তাদের মূলদ সংখ্যা বলে। তাহলে কি বোঝায়? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যেখানে p ও q পূর্ণ সংখ্যা, q not is equal to 0, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে একটা উদাহরণ দেখি আমরা, 15/3, তাই তো। তাহলে এই সংখ্যাটাকে আগে দেখি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে নাকি। p/q, তাহলে এই যেখানে p সমান 15, q সমান 3, দেখো তাহলে এটা মিলছে, p 15, q 3। এবার দেখি 15 আর 3 কি পূর্ণ সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা, কারণ আমরা জেনেছি যে স্বাভাবিক সংখ্যা 0 এবং তাদের ঋণাত্মক সমস্ত একসাথে পূর্ণ সংখ্যা হয়। তার মানে 15 আর 3 দুটোই পূর্ণ সংখ্যা। আর q নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে,
অবশ্যই হচ্ছে, কারণ কি এখানে কিউ এর মান কত আছে, 3 আছে, যেটা নট ইজ ইকুয়াল টু 0। তার মানে 15/3 হচ্ছে মূলদ সংখ্যা। 15/3 হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আরেকটা সংখ্যার উদাহরণ দেখি। আমি বললাম 7। 7 কি সংখ্যা হবে বলো? 7 কি দেখে কি মনে হচ্ছে? 7 পূর্ণ সংখ্যা। এবার আমি বলি 7 পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এবার 7 কি মূলদ সংখ্যা হবে? তাহলে 7 সমান 7/1 লিখতে পারি আমরা। 7/1 এর মানটাই তো 7 হয়। তাহলে এইটা যদি দেখি, তাহলে এখানে দেখো 7 সমান মানে পি সমান 7 হচ্ছে, কিউ সমান 1, কিউ নট ইজ ইকুয়াল টু 0, এই শর্তটা মানছে। পি এর মান 7, যদি পি বাই কিউ আকারে লেখা হয় তাহলে পি সমান 7, কিউ সমান 1, আর 1 মানে সেটা নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে এটা মূলত সংখ্যা হচ্ছে 7/1। তা 7/1 যদি মূলত সংখ্যা হয়, তার মানে তো 7টাও মূলত সংখ্যা, কারণ 7কেই তো 7/1 দিয়ে প্রকাশ করা হচ্ছে। তার মানে 7টা কি হচ্ছে? মূলত সংখ্যা। আচ্ছা, একটা সংখ্যা দেখি, -3। -3 মূলত সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে -3কে আমরা -3/1 লিখতে পারি। -3/1 তো -3-এরই সমান। তাহলে দেখো এই অংশটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, পি সমান -3, কিউ সমান 1, কিউ নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই শর্তটা প্রকাশ করছে। দেখো, আর -3 আমরা জানি -3 পূর্ণ সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক রূপটা পূর্ণ সংখ্যা হচ্ছে। তার মানে -3 পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা, কিউ নট ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা পি বাই কিউ যে মূলদ সংখ্যা যে শর্তটা আছে সেটা পূরণ করছে। তার মানে আমরা কি বলতে পারি? -3 মূলদ সংখ্যা। -3 মূলদ সংখ্যা, তাই তো? আচ্ছা, আর একটা উদাহরণ দেখি, 0। এবার আমাকে বলো 0 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? একটু ভেবে নাও। দেখো তাহলে 0 আর 0/5 বা 0/1, এগুলোর মান কত? 0/5কে আমরা 0 লিখতে পারি? 0/5 বা 0/1 সমান 0 লিখতে পারি? অবশ্যই পারি। তার 0কে ঘুরিয়ে 0 কিছু লিখতে পারি। তার মানে এই জিনিসটা কি হচ্ছে? পি সমান 0, কিউ সমান যে কোনো সংখ্যা, হয় 5, নয় 1, আর কিউ নট ইজ ইকুয়াল টু 0, এই শর্তটা মানছে। অবশ্যই মানছে। তার মানে 0 কি হচ্ছে? 0 মূলত সংখ্যা হচ্ছে, কারণ 0 পি বাই কিউ সমান 0 পূর্ণ সংখ্যা পাচ্ছি, 5 বা 1 যাবতীয় পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইজ ইকুয়াল টু 0, এই শর্তটা মানছে। তার মানে 0কে কি বলতে পারি? মূলদ সংখ্যা। এই 0 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এটা হচ্ছে পরীক্ষকের একটা খুব স্পেশাল কোশ্চেন, যেটা সমস্ত জায়গায় স্যারেরা দিয়ে থাকে, যে 0 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। 0 মূলদ সংখ্যা, কারণ কি 0কে 0/5 বা 0/1 যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে 0 পাই যেহেতু, তার মানে এই আকারে প্রকাশ করা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, আর যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, কিউ মূলদ সংখ্যা, এই শর্ত হচ্ছে মেনে চলছে, তাই তো? তাহলে এবারে দেখি অঙ্কগুলো কি বলেছে। আমরা মোটামুটি যেটা শিখেছি বাকি অঙ্কগুলো আশা করি করা যাবে, যেখানে আটকাবে আবার নতুন করে আমরা একটু আলোচনা করে নেব। আচ্ছা, তার মধ্যে প্রথমে একটা অঙ্ক এখানে দিয়েছে, দেখে নাও, যে 2 নম্বর সমীকরণের বীজটি কি হবে, স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা? আচ্ছা, আমরা 2 নম্বরের সমীকরণটা কি দিয়েছি একটু দেখে নিই। x + 15 = 15। তাহলে এটা যদি সমাধান করি, বা x সমান 15 আছে, আর এই 15টাকে আমরা সমান চিহ্নের অপর দিকে নিয়ে আসবো। তাহলে অপর দিকে নিয়ে এলে কী হবে? এখানে দেখো 15 আগে কী চিহ্ন ছিল? যোগ চিহ্ন। তাহলে অপর দিকে নিয়ে এলে বিয়োগ চিহ্ন, বিয়োগ 15। তাহলে কত পাচ্ছি? 0। আমরা এই মাত্র করেছি স্যার 0 কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? 0 মূলদ সংখ্যা, কারণ 0কে যাবত পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিন্তু দেখো এখানে চেয়েছিল যে 0টা স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা। এবার বলো 0 স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা? আমরা কি জানি? স্বাভাবিক সংখ্যা কোনটা জানি বলো? স্বাভাবিক সংখ্যা মানে যেটা গণনাযোগ্য, মানে কি 1, 2, 3। আর অখণ্ড সংখ্যা কি জানি? স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে 1, 2, 3, তার সাথে 0কেও নেওয়া হয়, তার মানে পুরোটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তার মানে এখানে যে উত্তরে 0 এসছে, এটা বলো স্বাভাবিক সংখ্যা হবে না অখণ্ড সংখ্যা হবে? অবশ্যই অখণ্ড সংখ্যা হবে, কারণ 0 যখনই নেওয়া হয়েছে, 0টা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, 0টা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। আচ্ছা, পরে একটা সমীকরণ কি বলেছে? বলেছে 3 নম্বর সমীকরণের বীজ। 3 নম্বর সমীকরণ বলতে কোনটা বলেছে বলো? x + 35 = 32। তাহলে x + 35 = 32। এটা যদি আমরা সমাধান করি কি পাচ্ছি দেখো? x সমান 32 - 35, তাহলে কত পাচ্ছি? x সমান -3।
তাহলে বলেছে যে -3 এই বীজটা পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা। তাহলে আবার সেই অখণ্ড সংখ্যা মানে আমরা কি জানলাম যে 0 1 2 3। তাহলে পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি, পূর্ণ সংখ্যাটা কি জানি বলো, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং তাদের ঋণাত্মক মান, তাই তো। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 2 3 পাচ্ছি, অখণ্ড সংখ্যা 0টাও পাচ্ছি এবং বাকি তাদের ঋণাত্মক মান যেটা -1 -2 -3 এই সমস্তটা নিয়ে বলছে পূর্ণ সংখ্যা। তাহলে সমীকরণ 3-এর বীজটা কি ছিল -3। তাহলে -3 কি অখণ্ড সংখ্যা বলতে পারবো? অখণ্ড সংখ্যার মধ্যে কোনো মাইনাস ঋণাত্মক কোনো সংখ্যা আছে নেই, তাহলে পূর্ণ সংখ্যা। তার মানে -3-এর বীজটা কি হচ্ছে, -3 বীজটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, -3 এটা বীজটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইটা মোটামুটি মূলত সংখ্যা ধারণার যতটুকু কনসেপ্ট লাগবে মূলত সংখ্যাটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। পরের ক্লাসে আমরা নিজে করে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।